আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন রামগতি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি ডাক্তার জামাল উদ্দিন। এখানে আছেন আপনাদের এই ওয়ার্ডের সম্মানিত মেম্বার মহোদয় নুরুল হক মেম্বার। উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল, ওলেমা দল, মহিলা দল, কৃষক দল, শ্রমিক দল, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, এই এলাকার মুরব্বিয়ান এবং আমার প্রিয় মা ও বোনেরা, আপনারা আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা জননেতা তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইরা, আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ডক্টর ইউনূসের নিরপেক্ষ সরকারের মাধ্যমে একটি সাধারণ নির্বাচন হবে। এই নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষিত নির্বাচন। এই নির্বাচনের জন্য আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এই নির্বাচনের জন্য এরকম একটি পরিবেশের জন্য, যে পরিবেশে আমরা যে যার মতো কথা বলতে পারবো, যে যার মতো ভোট দিতে পারবো, যার যার অধিকারের জন্য সে কথা বলতে পারবো, এরকম একটা পরিবেশের জন্য গত 17 বছর আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, সংগ্রাম করেছি। প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা, আজকে এই যে আমরা একবার 71 সালে যুদ্ধ করে দেশটা পেলাম, 90 সালে হোসেন মোহাম্মদ এরশাদ স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে আমরা গণতন্ত্র ফিরে আনলাম। কিন্তু বারবার আমাদের অধিকার, এই যে মানুষের অধিকার, গত 54 বছরে ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি, বরং যেখানে আমরা আগাবার কথা সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে মানুষের ভিতরে, মানুষের প্রতি যে মমত্ববোধ, মুরব্বীদের প্রতি যে সম্মান, ছেলে মেয়ে ভাই বোনের মধ্যে যে আন্তরিকতা, একটা এলাকার মধ্যে যে মূল্যবোধ, সেই মূল্যবোধ কিন্তু দিন দিন বেড়ে যাওয়ার কথা, সেখানে কমে যাচ্ছে। আমরা এই সমাজের পরিবর্তন চাই। আমরা যেমন আমাদের ভোটের অধিকার চাই, আমরা যেমন আমরা কথা বলার অধিকার চাই, ঠিক তেমনি আমরা সমাজে যে যেই পর্যায়ে আছে, আমরা ছোটরা বড়দেরকে সম্মান করব, আমাদের এলাকা মাদক মুক্ত হবে, আমাদের এলাকাতে সুন্দর সমাজ থাকবে, সন্ত্রাস থাকবে না, আমাদের মা বোনদেরকে কেউ অপমান করবে না, নির্যাতন করবে না, আমাদের এলাকার মানুষের যে মৌলিক অধিকার, মানুষের বয়স্ক ভাতা, মানুষের বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই যে বিভিন্ন সরকারের বিভিন্ন অর্থনৈতিক বেষ্টনী সরকার মানুষের জন্য রাখে, কিন্তু আমরা সেটার সুষ্ঠু বন্টন এবং সুষ্ঠু সম্মান মানুষকে করতে পারি না। 17 বছর আন্দোলন সংগ্রাম করার পরে আজকে আমরা এরকম একটা পরিবেশ পেয়েছি, এবং সেই পরিবেশ অনুযায়ী আগামী 12ই ফেব্রুয়ারি একটি সাধারণ নির্বাচন। এই নির্বাচনে আপনি আপনার বিবেক, আপনার বুদ্ধি, আপনার অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই যে একটা চিন্তা, এই চিন্তার আপনারা প্রতিফলন ঘটাবেন। আপনি যাকে পছন্দ করেন, যাকে মনে করেন আপনার কাছে বিশ্বস্ত, যাকে আপনি ছুঁতে পারবেন, ধরতে পারবেন, ফোন করলে হাতের কাছে পাবেন, কথা বলতে পারবেন, আপনার উপকার হোক বা না হোক, অন্তত আপনার মনের যে আকুতি, সেই আকুতিটা প্রকাশ করতে পারবেন, সেরকম একজন জনপ্রতিনিধি আপনারা নির্বাচিত করবেন। কারণ বহুদিন পর আপনাদের এই সুযোগ এসেছে। আমি আমাকে ভোট দিতে বলবো না, আমি ভোটের জন্য আসিও নাই, কারণ আমি বিশ্বাস করি নেতৃত্বের ফয়সালা হয় আসমানে। আমার রব যদি আমাকে চায়, অবশ্যই বাংলাদেশের মানুষ চায়। আমার রব যদি আমার জন্য ফয়সালা না করে, আমরা সকলে মিলে চিৎকার করলো, জিন্দাবাদ মুর্দাবাদ বললো, কোনো লাভ হবে না। অতএব আমি ভোটের কথা বলতে আসি নাই, আমি এসেছি আজকে আপনাদেরকে এই কথাগুলি মনে করিয়ে দেওয়ার জন্য, যে আপনারা যে অধিকারটা পেয়েছেন
5 মিনিটের ভোটে আপনার 5 বছরের ভাগ্যের নির্ধারণ হবে। 5 মিনিট ভোট দিতে 5টা মিনিট সময় লাগে, একটা ব্যালটে সিল মারতে 5 মিনিট সময় লাগে সর্বমোট। কিন্তু 5 বছর আপনার জনপ্রতিনিধি আপনার চোখের মধ্যে থাকবে কিনা, আপনার হাতের নাগালে থাকবে কিনা, আপনি তাকে ফোন করে ধরতে পারবেন কিনা, আপনার কথাটুকু বলতে পারবেন কিনা, এরকম একজন জনপ্রতিনিধি যিনি সরকার থেকে সংসদে কথা বলে, মন্ত্রণালয়ে কথা বলে আপনার অধিকার আপনাকে এনে দিতে পারবে। আজকে আমাদের দেশের 54% ছেলে কিন্তু ইয়াং ছেলে, যুবক। এই যুবকদের একটা চাকরি হলে চিন্তা করেন, একটা ছোট চাকরি যদি একটা মেয়ে পায়, একটা পুলিশের চাকরি যদি পায়, একটা 4th ক্লাস এমপ্লয়, একটা পিওনের গভর্নমেন্ট চাকরি পেলেও দেখবেন যে ওই পরিবারের অবস্থার পরিবর্তন হয়ে যায়। আপনাদের আলেকজান্ডার ইউনিয়ন আপনারা চিন্তা করে দেখেন, এটা নদীভাঙ্গা ইউনিয়ন। এখানে অনেক মানুষ ছিল একসময় যাদের অনেক ভালো অবস্থা ছিল, অনেক জমিন ছিল, মোষের হাল ছিল, গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা মাছ ছিল, টিনের ঘর ছিল। কিন্তু নদী যখন ভেঙে গেছে, শেষ হয়ে গেছে, সমস্ত পরিবার খান খান হয়ে গেছে, একজন এক জায়গায় চলে গেছে। আবার লক্ষ্য করেন, আমি অনেক সময় দেখেছি নিজের বাড়ি যে নিয়ে যাবে, ঘরগুলি ভেঙে চুরে নিয়ে যাবে, 1000 টাকা যে টলি ভাড়া আছে, এই টলি ভাড়া অনেকে দিতে পারে নাই, অনেক ভালো পরিবারের। কিন্তু একটা যদি শিক্ষিত ছেলে থাকে, একটা শিক্ষিত মেয়ে থাকে, একটা চাকরি যদি ঘুষ ছাড়া পায়, আমাদের কিন্তু ঘুষ ছাড়া কোনো কথাই নেই এখন, নিজের ভাইয়ের থেকেও ঘুষ নিতে চায় এখন, এমন একটা পরিবেশ হয়ে গেছে। একটা মেয়ে বা একটা ছেলে যে পরিবারের নদী ভাঙা, সে যদি একটা ছোট চাকরি করে, দেখবেন যে 2 কড়া জমিন কিনে সে কিন্তু একটা ঘর করে ফেলছে। অতএব আমি যে কথাটুকু বলতে চাই সেটা হলো যে শিক্ষার খুব প্রয়োজন, এবং যারা বেকার, যারা যুবক, যারা কম শিক্ষিত, উচ্চ শিক্ষিত, আমাদের সরকার হবে, যে সরকার হবে আগামী দিনে, সেই সরকারের প্রধান দায়িত্ব হবে এই যুবকদের চাকরির ব্যবস্থা করা। আমাদের বাবা মারা চিন্তা করেন, নিজে না খেয়ে না পড়ে একটা ছেলেকে কিছু লেখাপড়া করায়, নিজে হয়তো বাড়িতে ডাল দিয়ে ভাত খায়, কিন্তু ছেলের জন্য 1000-2000 টাকা যেভাবে কষ্ট করে পাঠায়, কি জন্য? একটা আশা করে আমার ছেলেটা পাস করলে একটা চাকরি পাবে। চাকরি যখন আপনি যাবেন, দেখবেন যার কাছেই যাবেন সহি মানুষ, কিন্তু তিনিও ঘুষ প্রার্থনা করে, তিনিও ঘুষ চায়। এরকম একটা অবস্থা থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে চাই। আমাদের নেতা তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, ওনার কিন্তু এখন পিতা শাহাদাত বরণ করেছে, ওনার মা শাহাদাত বরণ করেছে, ওনার একটিমাত্র ভাই ছিল আরাফাত রহমান কোকো, সেও শাহাদাত বরণ করেছে। আপনারা যারা ইউটিউব চালান, আপনারা যারা ফেসবুক দেখেন, আপনারা দেখবেন 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে তারেক রহমান দেশে আসবে কি আসবে না এরকম একটা চিন্তা ছিল না। প্রায় লোকে বলতো তারেক রহমান আসে না কেন। কিন্তু আপনারা জানেন কত বড় জীবনের ঝুঁকি নিয়ে উনি আসছে। আমরা যখন জানতে চাইলাম, উনি বললেন ঠিক আছে, আমার পিতা শহীদ হয়েছে, আমার মাতা শাহাদাত বরণ করছে, আমার একমাত্র ভাই মারা গেছে, আমি তাকে স্পর্শ করতে পারিনি, ধরেও দেখতে পারিনি, কবর জিয়ারত করা, কবর দেওয়া তো দূরের কথা, কিন্তু আমার পিতার যে আদর্শ, আমার মায়ের যে আদর্শ, সেই আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে যদি আমার এই প্রাণটাও চলে যায়, আমি বাংলাদেশে যাব, আমি বাংলাদেশের মানুষের জন্য ফাইট করব। সেই জন্য উনি 31 দফা পরিকল্পনা নিয়ে এসেছেন। আপনারা যারা ওনার বক্তৃতা শুনেছেন 25 তারিখ, একটু লক্ষ্য করলে বা আমি মনে করিয়ে দিলে আপনারা বুঝবেন। আমরা যারা রাজনীতি করতাম, আমরা কি বলতাম, আমরা একটা স্বপ্ন দেখি রামগতির জন্য, স্বপ্ন দেখি বাংলাদেশের জন্য, আমরা একটা স্বপ্ন দেখি এরকম দেশ হবে, এরকম পরিবেশ হবে, এরকম এলাকা হবে। জনাব তারেক রহমান বললেন না, স্বপ্ন আমরা বহু দেখেছি, 54 বছর স্বপ্ন দেখেছি, স্বপ্নের কোনো লাভ হয় না, স্বপ্নের বাস্তবায়ন হয় না। আই হ্যাভ এ প্ল্যান, আমি পরিকল্পনা নিয়ে এসেছি। কি করব? এই একটা বৃদ্ধ মানুষ আমাকে ভোট দিবে, তার লাভ কি হবে? একটা কৃষক ভোট দিবে, তার কি লাভ হবে? একটা শ্রমিক ভোট দিবে, শ্রমিক শ্রেণীর কি লাভ হবে? একজন আলেমে দিন ভোট দিবে, সে আলেমে দিনের কি লাভ হবে?
এই পরিকল্পনা নিয়ে এবার তারেক রহমান এসেছেন। এই পরিকল্পনা হলো 31 দফা সংস্কার প্রস্তাব। সেখানে কৃষকের কথা আছে, শ্রমিকের কথা আছে, আলেমে দ্বীনের কথা আছে, বেকারদের কথা আছে, যুবকদের কথা আছে। যেমন একটা বলি, 1 কোটি যুবক ছেলেদেরকে কিভাবে বাংলাদেশে চাকরি দেওয়া যায়, 1 কোটি, সেই পরিকল্পনা নিয়ে এসেছে। যেমন আমার মা বোনদের মধ্যে প্রথম 6 মাসের মধ্যে কিভাবে 1 লক্ষ মা বোনকে চাকরি দেওয়া যায়, সে চাকরি হলো হেলথের চাকরি, হেলথ ডিপার্টমেন্টের চাকরি। সে পরিকল্পনা নিয়ে এসেছে। 1 লক্ষের মধ্যে 20,000 পাবে পুরুষ, 80,000 মেয়েরা। কারণ মেয়েরা ঘরে ঘরে গিয়ে অন্য মা বোনদেরকে বুঝাতে পারে যে স্বাস্থ্যের এই ব্যবস্থা করতে হবে। কারণ আপনার ক্যান্সার হওয়ার আগে, ক্যান্সার যেন না হয়, আপনার হার্ট ডিজিজ হওয়ার আগে হার্ট ডিজিজ যেন না হয়, সেটা যদি ঘরে ঘরে যায় বুঝাই বলতে পারে, আপনার খাদ্যের অভ্যাস পরিবর্তন করতে পারে। তারেক রহমান যে কথা সবচেয়ে বেশি বলেন যে রোগ হওয়ার আগে রোগের প্রতিরোধ যদি আমরা করতে পারি, বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা সেভ হয়ে যাবে। আপনারা সবাই খেয়াল করেন, আপনাদের প্রত্যেকের ঘরে ওষুধ আছেই আছে, আছে না ওষুধ? রিক্সাওয়ালার ঘরে গ্যাস্ট্রিকের ওষুধ আছে, কিন্তু গ্যাস্ট্রিকের ওষুধ কি 20 বছর আগে ছিল? চাচা আপনারা বলেন, আপনারা কোনদিন গ্যাস্ট্রিকের ওষুধ খাইছেন আগে 20 বছর আগে? এগুলো সব খাদ্যের কারণে। কিন্তু আমি গরিব মানুষের বাড়িতে যাই, একটা দাওয়াত দিলে দেখি যে গরিব মানুষ রোস্ট করে, আবার গরুর মাংস করে, পোলাও করে, সাদা ভাতও করে। কিন্তু আগে আপনারা মুরব্বীরা যারা আছেন বলেন তো, এত খাওয়া কি মানুষ খেত? এত রকমের খাওয়া খেত? শরীরে রোগও ছিল। কোন মানুষের হার্ট ডিজিজ শুনছেন, কোন মানুষের নিউরো প্রবলেম শুনছেন, কোন মানুষের ক্যান্সার শুনছেন? 10 বছর তো একটা লোকের ক্যান্সার পাওয়া যেত না, আজকে ঘরে ঘরে ক্যান্সার। আমার নেতা তারেক রহমান এই কথাটুকু বলবে, রোগ হওয়ার আগে রোগ যেন না হয় সেই ব্যবস্থা করতে হবে। মা বোনেরা, আমার বাবারা, বিশেষ করে মা বোন বোনদের মধ্যে বন্ধের জন্য আমার নেতা তারেক রহমান একটা বড় প্ল্যান আছে, পরিকল্পনা। কারণ বাংলাদেশের 100% লোক কত? 18 কোটি। 18 কোটি লোক তো আমাদের, অর্ধেক হলো না। চিন্তা করেন আপনারা, 50% মা এবং বোন। এই 50% মা এবং বোনকে অবহেলিত রেখে, বৈষম্যের মধ্যে রেখে আমরা বুঝতেছি না। কিন্তু আমরা এখানে যারা মুরব্বীরা আছি, আপনারা বলেন, আমাদের বাচ্চা যারা আমাদের আম্মাদেরকে আপনি করি বলতো না? না, আমি ভুল বললে বলেন, শিখাই দেন আপনারা। আপনি করি বলতো, আমার ফুফারা আপনি করি বলতো। আর এখন দেখেন আমাদের শিক্ষা হলো, আমাদের আর্থিক উন্নতি হলো, কিন্তু আমরা স্ত্রীদেরকে আপনি বলি না, তুই বলি। অধিকাংশ লোকে বলে তুই, তুমি বলে খুব কম মানুষ। একটা মেয়ে পাস করার পরও যে তার সংসারের ব্যাপারে একটা কথা বলে যে না আপনি এই জিনিসটা এইভাবে করেন, পট করে বলবো তুই কি বুঝো? তো বাইরে ওই কি এমনি এমনি আমি পাস করছে? যেই নারী নারী তো আপনার স্ত্রী, নারী তো আপনার মেয়ে, নারী তো আপনার বোন, নাকি? আমার মেয়ে তো নারী, আমার স্ত্রী তো নারী, আমার মায়ে তো নারী। তা আমি যদি আমার মাকে সম্মান না করি, আমি যদি আমার স্ত্রীকে সম্মান না করি, তো আমার ছেলেরা এটা দেখতেছে না? আমার ছেলেরা দেখতেছে না যে আমি যে তার মাকে সম্মান করি না, সে বড় হয়ে আমাকে সম্মান করবে কিভাবে? আমি এগুলি আপনাদের বোঝার জন্য বলতেছি। এই বুঝটা মনের ভিতরে নিয়ে আসতে হবে। জনাব তারেক রহমান বললেন এই 50% 9 কোটি নারীকে বৈষম্যের মধ্যে রেখে বাংলাদেশ আগানো যাবে না। সেই জন্য ওনার 31 দফার মধ্যে যেমন যারা প্রবীণ, এই যে চাচার মতো, ওনার মতো যারা প্রবীণ আছে ওনাদের জন্য প্রকল্প আছে, যারা যুবক তাদের জন্য আছে, ছাত্রের জন্য আছে, শিক্ষকের জন্য আছে, কৃষকের জন্য আছে, জেলেদের জন্য আছে, আলেমে দ্বীনের জন্য আছে। তদ্রূপ আমার মা এবং বোনদের জন্য 2টা বিশেষ প্রকল্প আছে। একটা হলো ওনার 31 দফা, দফা নম্বর 24, দফা নম্বর 24 হলো ফ্যামিলি কার্ড, আর দফা নম্বর 26 হলো স্বাস্থ্য কার্ড। মা বোনেরা, ওনাদের সাথে বারবার দেখা হবে,
ওনারা বুঝবেন, আপনারা বুঝবেন না, কিন্তু আপনারা ভুলে যাবেন। আপনারা মনে রাখেন, আপনার অধিকার যদি আপনি না নেন, আপনি বুঝ করে না নেন, তাহলে কিন্তু আপনাকে কেউ বোঝাই দিবে না। আপনাদের এই যে তারেক রহমানের 31 দফার দফা নম্বর 24 ফ্যামিলি কার্ডটা কিভাবে পাবেন? এই যে এখানে একটা ফিঙ্গার নিয়ে একটা কার্ড বানাবে, এই কার্ডটা দিয়ে আপনার খাদ্যের ব্যবস্থা হবে, এই কার্ডে আপনার অর্থের ব্যবস্থা প্রত্যেক মাসে মাসে। আর হলো স্বাস্থ্য কার্ড, আমার মা বোনেরা কিন্তু স্বাস্থ্যের সুবিধা পান না, যে কোনো হাটে যেতে পারেন না, বাজারে যেতে পারেন না, লক্ষ্মীপুর নোয়াখালী ঢাকা তো দূরের কথা। তাহলে আলেকজান্ডার যাইতে হলে তো আপনার ঘরে একজনকে রেখে যেতে হয় না। আমার ইচ্ছা করলে কি আমরা চলে যেতে পারেন? আপনার মায়ের বাড়ি যাইতে হলে তো একজনকে ম্যানেজ করে যেতে হয়। নারীদের পক্ষে সম্ভব নাই। এই জন্য তারেক রহমান বললেন মেয়েদের স্বাস্থ্যের উপর সবচেয়ে গুরুত্ব দিতে হবে। সেই জন্য আপনাদেরকে হেলথ কার্ড, আমরা ভিজে গেলে তো দেই, নারীদেরকে দেওয়া হবে। এই হেলথ কার্ডটা আমরা ভিজে গেলে তো দেখি। এই হেলথ কার্ড নিয়ে প্রথম আপনার ইউনিয়নের মধ্যে আপনি যাবেন, মহিলা ডাক্তার থাকবে, আপনার চিকিৎসা নেবেন, ভালো না হলে হেলথ কমপ্লেক্সে যাবেন, ওখানে কার্ডটা নিয়ে যাবেন। এখানে ভালো না হলে আপনি যাবেন জেলায়, জেলার মধ্যে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে ছোটখাটো অপারেশন লাগলে যা নাকি করবে। সেখানেও যদি আপনি ভালো না হন, যারা আমার ক্যান্সার হয়েছে, তাহলে লক্ষ্মীপুর পারবে না, তাহলে ক্যান্সার হসপিটালে কোন হসপিটালে আপনি যাবেন, ডাক্তারকে বেড নম্বর কত বা রুম নম্বর কত, আপনাকে এখান থেকে কম্পিউটারের কাগজটা বাইর করে আপনাকে দিয়ে দিবে। তাহলে আম্মারা এবার একটু চিন্তা করে বলেন তো, বিবেক খরচ করে, যদি আমার আম্মারা তো টেনশনেই থাকে, সারা জীবন টেনশনে অর্ধেক শরীর ছেড়ে, স্বামীর টেনশন, বাপের বাড়ির টেনশন, সংসারের টেনশন এবং মানসিক একটা টেনশন থাকে। কোনের মানুষ যতই বাদ থাক, যদি মানুষের সম্মানের হানি হয় তখন কিন্তু সে কষ্ট পায়, এই কষ্ট পেলেই তার মানসিক অশান্তি হয়। তা আমার যেটা তারেক রহমান বললেন, আমিও সেই প্রশ্ন আপনাদেরকে করি। উনি মাঝে মধ্যে বলেন যে আপনারা একদম নারীদের কাছে যে প্রশ্ন করবেন। আমি কিন্তু গত 14 মাস এই রামগতি কমলনগর পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে আমি আগেও ওয়ার্ডে মিটিং করছি না, আমরা অনেকে তো ছিলেন না, ওয়ার্ডে আমি এখন পর্যন্ত আপনারা ছাড়া 1,45,000 মা বোনের সাথে এভাবে কথা বলছি। 1,45,000 মা বোনদের সাথে এভাবে মুখে মুখে ধরে ধরে কথা বলছি। ঠিক আছে নি মেম্বার? আপনার বাড়িতে তো গেছি 2 বার। তা আমি যেটা বলতে চাই, প্রশ্নটা করতে চাই আপনাদেরকে, যদি আপনাদের আর্থিক নিশ্চয়তা হয়, খাওয়ার নিশ্চয়তা হয়, থাকার নিশ্চয়তা হয়, এই চিকিৎসার নিশ্চয়তা হয়, আমার আম্মাদের কি আর টেনশন থাকবে? টেনশন হবে? আর টেনশন না হলে শরীর এমনিই ভালো থাকে। একটা এই যে দেখেন ডক্টর ইউনূস সাহেব 86 বছর বয়স, কথা বলে কেমনি? এমনি বলে না তো? ওনার বয়স কি ডক্টর ইউনূসের থেকে 20 বছরের কম হবে? আপনার বয়স কত? আপনার বয়স কত? জি, তো ডক্টর ইউনূস তাহলে আপনার 13 বছরের ছোট। ডক্টর ইউনূস এইভাবে কথা বলে কেউ? আমার থেকে জোরে বলে আমি যুবক এভাবে কথা বলে। টেনশন নাই, কোনো টেনশন করে না। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আমরা আপনাদেরকে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড বুঝাই দিতে পারি, আপনারা আমার নেতার জন্য দোয়া করবেন। উনি যেন যে স্বপ্ন নিয়ে আসছে, জীবনের বাজি লাগিয়ে আসছে, কিন্তু আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন। যদি আল্লাহ নেক হায়াত দান করেন, আপনাদের যদি সমর্থন পায়, যদি উনি সরকার গঠন করতে পারে, উনি কিন্তু আর গতানুগতিক রাজনীতি না। এই যে আমরা যে রাজনীতি করছি এত বছর, ভাই এরে ধরো, এরে মারো, এরে খাও, আমার লগে ফাইট করছে তারা জবাই করে দাও, না। ওনার কথা হলো বিজয়ী আর বিজিত। বিজয়ী যে আমরা জয়লাভ করছি, যে হারিয়ে গেছে, আওয়ামী লীগ হারিয়ে গেছে না, সবাই নিয়ে একসাথে কাজ করতে হবে। একসাথে যদি কাজ না করি তাহলে আমরা আগাইতে পারবো না। একজন পেশেন্ট, ভাই আমি যতই আগাইতে চাই, 3 জন আমাকে টান দিয়ে ধরে রাখে, আমি চাইতে পারবো? যে খুন করছে, গুম করছে, তার বিচারক। সব মানুষটার অন্যায় করে না রে ভাই। আপনার তো অধিকার আছে একজনকে সাপোর্ট দেওয়ার, আমার বিরুদ্ধে কথা বলার অধিকার আছে না আপনার? আপনি যদি মনে করেন আমি জানি সাহেব উপযুক্ত না, আপনি বলতে পারবেন।
এই জন্যই তো আমরা ভাই 17 বছর যুদ্ধ করলাম, জীবন দিলাম, রক্ত দিলাম। আমার কত মা তার সন্তান হারিয়েছে, আমার কত বোন বিধবা হয়েছে। এই 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 শক্তিটুকুর জন্যই তো নাকি আমরা মিলেমিশে একটা সুন্দর রাজনীতি করবো। আরে ভাই আমি না তো আমার সমালোচনা করবে তো, আমি যদি সমালোচনা সইতে না পারি, এই যে আপনাদের আলেকজান্ডারের মানুষ কম পারে, কিন্তু আমি তো সব জায়গা চালাই। এখানে মানুষের মতো ভাই এত মেজাজ গরম, কথার সাথে লাগিয়ে যায়, আমার যুবকরা লাগিয়ে যায়, বুড়োরাও লাগিয়ে যায়। ভাই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ বলছে তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণকারীর সাথে আমি আছি। এক বাড়িতে যে আরেক বাড়িতে মারে, একটু ফুটবল খেলা লইয়া মারে, একটা কথা লইয়া মারামারি করে। ভাই এটা কি রে ভাই, এখন কি সেই জমানা আছে ওর ভাই? মানুষের মনোজগতে পরিবর্তন হইতে হবে। ভালোবাসা দিয়ে জয়লাভ করা যায়, যুদ্ধ করে জয়লাভ করা যায় না। দেখেন আমি 27 বছর আগে বলছি, আমি ছোট ছেলে ছিলাম, রব চৌধুরী সাহেব, আশরাফ আব্দুর সাহেব, মেজর মন্নন সাহেব, ওনারা আমার বাবার বয়সী না। আমি কোনোদিন ওনাদের সম্বন্ধে খারাপ কথা বলছি শুনছেন আপনারা? রব চৌধুরী সাহেব ছিল, কোনোদিন আমি বলছি আপনি সবার পরে দিবেন। রব সাহেব ছিল, আপনি মুরব্বী আপনি পরে দেবেন, আমি আগে দিয়ে বিদায় হয়ে যাই। সরকারি লোক হিসাবে আমি সবার পরে দেওয়ার কথা বক্তৃতা, আমি বলছি আমি ছোট, আপনারা বলেন। ভাই বিনয়ের কোনো বিকল্প নাই, যে সহে সে রহে, যে সহ্য করবে সে টিকবে। আল্লাহ পাক বলেন আমি ধৈর্য ধারণকারীর সাথে আছি, তুমি সবর করো। আমরা যখন মক্কায় যাই, সবর সবর সবর, হাজি সবর। যারা হজ করছেন দেখছেন না, আমরা তো হজ করছেন, সবর। আল্লাহ যদি আপনার সাথে থাকে ভাই, কেউ আপনার কিছু করতে পারবে? আল্লাহ নিজে কয় তুমি সবর করো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি সবরকারীর সাথে আছি। সেজন্য আমি আমার নেতা তারেক রহমানের দোয়া করবেন। বেগম খালেদা জিয়া আপনাদের মতো একজন মজলুম নারী, বাংলাদেশের নারীরা মজলুম, যে যত কথা বলুন, বাংলাদেশের মেয়েদের মতো এত পরিশ্রমী কেউ নাই। সারা পৃথিবী ঘুরছি তো, সকাল 7টা থেকে রাত্র 8টা পর্যন্ত বাংলাদেশের মেয়েরা কাজ করে, কিন্তু ওনারা আবার অবাঞ্ছিত, ওনারা বঞ্চিত, ওনারা নির্যাতিত, কেউ শারীরিক কেউ মানসিক। এখান থেকে যদি আমরা বের করে না আনি, অনেকটা আপনারা খালেদা জিয়ার মতো, সারা জীবন খালেদা জিয়া মজলুম। সে কারণে আপনারা খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বিএসপির সর্বোচ্চ মাকান দান করে। আমি আর কথা না বাড়িয়ে, যদি আপনাদের ছেলে আশরাফ উদ্দিন নিজামকে মনে করেন আপনারা আপনাদের পাশে রাখবেন, এমপি হিসেবে না সেবক হিসাবে, আমাকে ফোন করলে যেন পান, আমাকে রাস্তায় যেন গাড়ির সময় কথা বলতে পারেন, আমার বাড়িতে গেলে যেন আমি ভাত না খাওয়াইতে পারি, এক কাপ চা খাওয়াইতে পারি। আমি যদি এরকম ব্যবহারের লোক হই, আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের পাশে রাখবেন। এই কথা বলে সকলকে 12ই ফেব্রুয়ারি আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, এই কথা বলে আমার নেতার জন্য, আমার মা খালেদা জিয়ার জন্য আরেকবার দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।